ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে এবং গুরুজনদেরকে অনেক প্রণাম জানিয়ে, শ্রদ্ধা সহকারে এবং বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর আমি ক্যাপশন দিয়েছি সত্য ঘটনা অবলম্বনে আমার প্রশিক্ষণ কেন্দ্রের বিজ্ঞাপন। কেন এটা বললাম ভিডিওটা, তো আশা করি আজকে আমার এই ভিডিওটা শুধুমাত্র অনেকের কাজে লাগবে তাই নয়, যারা আমি মনে করি জীবনে হেরে যাচ্ছে, কিছু করে উঠতে পারছি না, তাদের জন্য আশা করি অনেক কাজে লাগবে। শুরু করি, কারণ ঘটনা তো অনেক বড়, তো যতটা ছোট করে বলা যায়। তো 2007-এ আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করার সাথে সাথে আমার তখন একটু অর্থের টান ছিল পড়াশোনা চালানোর জন্য। তো আমি একে ইনফোটেক, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, জওহরলাল নেহরু জাতীয় যুব কেন্দ্র, এই প্রশিক্ষণ কেন্দ্রে আমি অ্যাজ এ কম্পিউটার টিচার জয়েন করি। আগে ওখানে স্টুডেন্ট হয়ে শিখে তারপর ওখানে অ্যাজ এ টিচার জয়েন করি। তত দিন যায়, আস্তে আস্তে ওখানে ভালোভাবে ক্লাস হতে শুরু করে এবং প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন শুরু করে। গার্জেনরা আমাদের টিচারদের প্রচুর খোঁজ নেয় যে স্যার আপনি বাড়িতে পার্সোনাল টিউশন পড়াবেন কিনা, এরকম অফার আসতো, বাট আমরা রিজেক্ট করতাম। আমি সবসময় যেখানেই জব করেছি না কেন সেই প্রশিক্ষণ কেন্দ্রের সাথে খুব অ্যাটাচড এবং খুব অনেস্টের সাথে আমি কাজকর্ম করতাম। তো যত দিন যাচ্ছে, আমি আপনাকে শুধু জাস্ট একটা এক্সাম্পল দিয়ে রাখি, এই প্রশিক্ষণ কেন্দ্রে আমি কাজ করতে করতে আমরা স্কুলেও ক্যাম্পেনিং করতে যেতাম। এবং সেই স্কুলে একদিনের একটাই ঘটনা বলছি, আমি স্টুডেন্টরা অনেকে দাঁড়িয়ে আছে, আমরা আমাদের প্রশিক্ষণ কেন্দ্রতেই গেছি ক্যাম্পেনিং করতে, এবং অনেক যেহেতু আমাদের পুরনো এবং প্রাক্তন এবং রানিং স্টুডেন্ট ওখানে অলরেডি ক্লাস করে, তো তারা যখন জানতে পেরেছে অভিষেক স্যার এসছে, তো তারা সঙ্গে সঙ্গে আমাকে ছুটে এসে, যা হয় একটা স্যারকে ভালোবাসলে স্টুডেন্টরা যখন ছুটে আসে গল্প করবে কথা বলে, তো সেই রকম সিচুয়েশন হয়েছে। দেখতে খুব ভালো লাগে, এক ঝাঁক স্টুডেন্ট একসাথে এসছেন। তো আমার আগে সেই ইনস্টিটিউটের প্রধান তিনি ওখানে ছিলেন, তো তার কাছে সব স্টুডেন্টরা গিয়ে পৌঁছায়নি। তো এটা খুব ফলো করলাম, তারপর থেকে সেই প্রশিক্ষণ কেন্দ্রে আস্তে আস্তে আমার প্রয়োজন মিটে গেছে। যে যেখানে একটা এক্সিকিউটিভ সেখানে প্রধান জায়গা নিয়ে নিচ্ছে আস্তে আস্তে, এবং যে প্রধান তার ভ্যালু থাকছে না, তো আস্তে আস্তে আমি সাইড হয়ে যাচ্ছি, বুঝতে পারছেন যে তারা আমাকে রাখতে চাইছে না। এবং বিগত অনেক বছর, প্রায় 7-8 বছর সেখানে জব করার পরে আমি শুধুমাত্র এই গল্পগুলো বলছি, মানে শুধু আমার টিউশন ক্যারিয়ারটা বলছি, আদার্স যে জব বা যাই আমি করেছি না কেন সেগুলো নিয়ে ডিসকাস করছি না, শুধু আমি আমার টিউশন জগৎটা নিয়ে বলছি। এবং ভিডিও বেশি বড় হলে অনেকে দেখতে চায় না, তো তাই জন্য ছোটো যতটা পারি ছোটো করে আমি বলছি। তো সেইখান থেকে তারপর কি হলো, তো বুঝতে পারলাম যে প্রশিক্ষণ কেন্দ্রে আস্তে আস্তে করে আমার প্রয়োজন কমে যাচ্ছে এবং আমি চলে গেলে তারা খুশি হয়। তো অতগুলো বছর চাকরি করার পর আমি ডিসাইড করলাম যে কি করব। তো তখন এই প্রশিক্ষণ কেন্দ্রে একটি ছোট বোন, সে আমাকে বলল, স্যার আপনি কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনটা আমার বাড়িতে আমি এবং আমার কয়েকটা বন্ধু বান্ধব আসছি, পড়াবেন? তো সেইটা ছিল আমার পার্সোনালি আলাদা করে বাড়িতে গিয়ে প্রথম টিউশন স্টার্ট করা। তো সেইখান থেকে পড়তে 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 যাই হোক, ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমার নিজের একটা প্রশিক্ষণ কেন্দ্র করাই যায়। তো আমি আমার দুটো বন্ধুর সাথে, নাম বলবো না, নামগুলো বললে ব্যাপারটা খারাপ দেয়, কিছু নেগেটিভ পয়েন্ট আছে, বন্ধু তো বন্ধুই হয়, যতই খারাপ হোক না ভালো হোক না কেন, যাই হোক। তো সেই জন্য সেই প্রশিক্ষণ কেন্দ্র আমি ওপেন করলাম, আমরা 3টে বন্ধু মিলে। আমাদের জ্যাংলা চৌমাথা আরতি সিনেমা হলের বিপরীতে শাহবাগান নামে একটা গলিতে। প্রথম বছর আমরা সেই 3টে বন্ধু ক্যাম্পেনিং করে, স্কুলে আমরা মার্কেটিং করে, প্রথম বছর 130 জন প্রায় নিয়ার অ্যাবাউট স্টুডেন্টস কালেক্ট করেছিলাম। এবং সেই ইনস্টিটিউট চলাকালীন যা ইনকাম হতো, যা অর্থ আসতো, সেইগুলো বেলাগাম খরচা করে ফেলছিলাম আমার সঙ্গে যারা ছিলেন নানা রকম প্রবলেম পরিস্থিতিতে। স্বাভাবিকভাবে সেই ইনস্টিটিউটও বন্ধ করে প্রায় 13,000 টাকা ভাড়া নিত, এবং যে ইনস্টিটিউটটা আমার যে বন্ধু ইনভেস্ট করেছিল, যে খুব সুন্দর করে সাজিয়েছিল। তো যাক, সেটা চললো। তখন কী করবো, তো সেই স্টুডেন্টগুলো কোথায় যাবে, এবং আমি ওখানে ক্লাস করাবো না, যেহেতু আমাদেরও রোজগার দরকার, সেই রোজগারটা আসছে না। তো সেই সময় আমার একতলা ছোট্ট একটা নিজের বাড়ি, সেখানে আমি আমার বাবা মার সাথে কথা বলে, দুটো কম্পিউটারের সহযোগিতায় এবং আমার একটি ছোট ভাইয়ের সহযোগিতায় আমি দুটো কম্পিউটার নিয়ে আমি আমার প্রশিক্ষণ কেন্দ্র আমার বাড়িতে চালু করেছিলাম। এবং আমার বেডরুমে ক্লাস হতো, পাশে আমার খাট থাকতো, তার পাশে দুটো কম্পিউটার, টুকটুক টুকটুক করে স্টুডেন্ট এসে ক্লাস করতো। এইভাবে চলতে 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 কী করবো, তো আস্তে আস্তে প্রশিক্ষণ কেন্দ্র বড় করার প্ল্যান চলছে। তো এই মুহূর্তে এই কন্ডিশনে আমার সাথে একজন বেশ ভালো একজন কমার্সের শিক্ষকের সাথে আমার পরিচয় হয়। সেই কমার্সের শিক্ষক আমার যে ইনস্টিটিউটটা ছেড়ে আসলাম, আমি তো কম্পিউটার শেখাচ্ছি, বাট আমার স্টুডেন্টদের কমার্সের ক্লাসগুলো কে করাবে, সেই টিচার তো আর নেই। তো যাই হোক, যে টিচারের সাথে আমার কন্ট্যাক্ট হলো, তিনি খুব ভালো করে
আমার বাচ্চাগুলোকে স্টুডেন্টগুলোকে তৈরি করে দিয়েছে, নাম্বার পেয়ে গেছে। তো তাই যাই হোক, এই হতে 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 আমাদের পশ্চিমবঙ্গে তারপরে শুরু হলো টিচার্স অ্যাসোসিয়েশনের আন্দোলন, যে সরকারি যারা চাকরি করেন বা শিক্ষক যারা আছেন তারা বাড়িতে প্রাইভেট টিউশন করতে পারবে না। তো এইরকমভাবে নানা রকম কিছু সিনিয়র স্যারদের সংস্পর্শে এসে আমি আমাদের বাগুইআটি স্কুল পাড়ায় কিছু টিচারদের সাথে আমি যোগাযোগ হলাম। তো সেই সমস্ত শিক্ষকরা যাদের সঙ্গে আমি ছিলাম, যারা আর কি এই আন্দোলনের সঙ্গে ছিল, এবং আমি নিজেই কৃষ্ণপুর দমদম পার্ক, আমাদের আদর্শ বিদ্যালয় দমদম পার্ক স্কুল, হিন্দু বিদ্যাপীঠ স্কুল ডেপুটেশন যাওয়ার জন্য এই সিনিয়র শিক্ষকদের সাথে আমি নিজে গেছি। আর আমি একটু অন্যরকম ছেলে, কাউকে ভয় পাই না। ডাইরেক্ট গিয়ে স্যারদেরকে আমি চ্যালেঞ্জ করতাম যে আপনারা যদি এরকমভাবে আপনার চাকরি করার পরে যদি বেশি বেতন নিয়ে, বেশি মাসিক বেতন নিয়ে বাইরে টিউশন দেন, তাহলে আমরা কোথায় যাব। এই আন্দোলনে আমিও যুক্ত ছিলাম। তো কি হলো, তো পরে বুঝতে পারলাম যে সেই সমস্ত শিক্ষকরা আমাকে তখন বললো, তাহলে অভিষেক একটা কাজ করো, তুমি আমাদের স্কুল পাড়াতে একটা কম্পিউটার ইনস্টিটিউট খোলো, এখানে ভালো কম্পিউটার ইনস্টিটিউট নেই। শুনে খুব ভালো লাগলো, তাহলে যাই ওখানে একটা সেন্টার খুলি। তো তখন আমি আমার বাড়ির যে ছোট্ট প্রশিক্ষণ কেন্দ্র, সেইটাকে ডেভেলপ করার একটা রাস্তা খুঁজে পেলাম। তো স্কুল পাড়াতে আমি তখন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খোলার জন্য সুযোগ পাচ্ছিলাম। রুম রেন্ট নিতে হবে, ডেকোরেশন করতে হবে। তো সেই কমার্সের শিক্ষকই তার ছাত্রদের থ্রুতে আমাকে একটা প্রশিক্ষণ কেন্দ্র খোলার সাহায্য করলেন, এবং তিনিও সেখানে আমার সাথে ক্লাস করা শুরু করলেন। হতে হতে আমি তখন বুঝতে পারলাম যে এখানে শুধুমাত্র প্রশিক্ষণ কেন্দ্র খোলা একটা মানে প্রসেস নয়, বাচ্চাদেরকে পড়াশোনা করাটা প্রসেস নয়। এখানে প্রসিডিউর ছিল যে যাতে ওইখানকার শিক্ষকরা আমাকে যা স্টুডেন্ট দেবে, তারা যদি কোনো কারণে মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমার কাছে আসেন, তাহলে আমি যেন তাদের পছন্দসই সাবজেক্টগুলোকে যেন প্রেফার করি। তো দেখলাম ওখানে একটা সিন্ডিকেট চলে এবং একটা পলিটিক্স চলে। তো এই রকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবে চলা সম্ভব হচ্ছে না, এবং আমার সঙ্গে যিনি কমার্সের শিক্ষক ছিলেন তিনি সেরকম ভালো স্টুডেন্ট পাননি। তো খুব খরা চলছে, এবং সঙ্গে ছিল আমাদের বর্তমানে আমার সঙ্গে যিনি আছেন অনিমেষ স্যার, উনি আমার সঙ্গে ছিলেন। খারাপ হোক ভালো হোক বলে দিল, অভিষেক আমি তোমার সাথে আছি, এরকমভাবে চলছে। তো প্রথম বছর আমি এনাদের থেকে সাহায্য স্বরূপ 3 থেকে 4টি স্টুডেন্ট আমি রেফারেন্সে পেলাম, এবং সেইখান থেকে আস্তে 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 বেশ ভালোই ডেভেলপ হলো। তো 1 বছর চলার পরে আমি দেখলাম যে ভিতরের স্টোরি আমি বলছি না, কোনো শিক্ষককে ছোট করছি না, শুধু এইটুকুনি বলবো যে এরা একটা আলাদা করে টিম বানালো, যে অভিষেক ন্যাশনাল কম্পিউটার লিটারেসি ডেভেলপমেন্টের ডিরেক্টর বা মালিক, এ শুধুমাত্র নিজের মর্জিতে চলে এবং এর অনেস্টি আমাদের কোনো কাজে লাগছে না, তাহলে একটা কাজ করি আমরা আলাদা হয়ে যাই। তো ভালো কথা, তারা আলাদা হয়ে গিয়েছে, তাতে আমার কোনো আপত্তি ছিল না। এবং তারা আলাদা হয়ে গিয়ে কী করলো, আমার প্রশিক্ষণ কেন্দ্রে যে শিক্ষকগুলো ক্লাস করাতো তাদেরকে পর্যন্ত প্রলোভন দেখিয়ে আমার প্রশিক্ষণ কেন্দ্রের কিছুটা দূরে, 500-700 মিটার দূরে নিজের একটা প্রশিক্ষণ কেন্দ্র খুলেছি, এবং সেই সমস্ত শিক্ষককে আমি এখানকার লোকাল টিচার, আপনাদের বেশি স্টুডেন্ট পাবো বলে নিয়ে চলে গিয়েছি। তো এইরকম সিচুয়েশানে আমি এত টেনশনে পড়ে গিয়েছিলাম যে বাগুইআটি স্কুল পাড়ার যে ইনস্টিটিউটটা যখন সবে খুলেছি, মাত্র অল্প কটা স্টুডেন্ট এবং প্রায় 10,000 রেন্ট আছে, আমি টাকা জোগাড় করবো করতে। এবং যেহেতু আমি কম্পিউটার ইনস্টিটিউট চালাই, আমার তো কম্পিউটার মেনটেন্যান্সে অনেক ইনভেস্টমেন্ট রয়েছে, আমি কী করবো বুঝে উঠতে পারছিলাম না। তো তখন আমি সেই সমস্ত স্যারদেরকে ফোনও করেছিলাম যে আমার তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আপনারা এরকম কেন করছেন, কী হয়েছে, বা সব কিছুর ব্যবস্থা ঠিক করি। তারা আমাকে আশ্বাস দিল, হ্যাঁ নিশ্চয়ই। তাদের মধ্যে একজন, নাম বলছি না, খুব আশ্বাস দিল যে হ্যাঁ নিশ্চয়ই, কোনো চিন্তা করো না, একদম যে আমি আছি, সব ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তো আলটিমেট কোনো সলিউশন হয়নি। এবং সেই সময়, সেই মুহূর্তে স্কুল পাড়ার আরও একটি অঙ্কের টিচার তখন সেই সময়, সেই দুর্ভিক্ষের দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছিল যে অভিষেক দা, আমি তোমার সাথে আছি এবং তোমার প্রশিক্ষণ কেন্দ্র চালাতে আমি সাহায্য করব। আমার সেই ভাইটি আমার সঙ্গে যোগাযোগ করে আমার ইনস্টিটিউট যখন আবার নতুন করে শুরু হলো, আবার আমার স্টুডেন্ট ভরে গেল, এবং এত স্টুডেন্ট ভরে গেল বেশ ভালো, যেটা একটা টিচারের দরকার, প্রচুর স্টুডেন্ট। রাউন্ড ফিগারে প্রায় সব মিলিয়ে আমার বাড়ি এবং স্কুল পাড়া মিলিয়ে আমার 155 জন স্টুডেন্ট হয়ে গিয়েছিল। তো ঠিক আছে, সব কিছু চলছে। যত দিন যাচ্ছে আমি দেখলাম একদম সবার প্রথমে যখন আমি প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলাম, এই যে আমরা চৌমাথার কথা বললাম, ঠিক তেমনই এই টিচারেরও অনেক রকম ডিমান্ড থাকলো। তো এত ডিমান্ড তো মানুষের ফুলফিল করা সম্ভব নয়, তো তাকে স্টুডেন্ট দিতে হবে, স্টুডেন্ট রেফার করতে হবে। যাই হোক, আমি তাকে স্যাটিসফাই করতে পারিনি। তো স্বাভাবিকভাবে তার সাথে আমার দূরত্ব তৈরি হতে থাকে।
তো স্বাভাবিকভাবে ক্যালকুলেশন করলাম সেও আসবে না, এবং সে আমার প্রশিক্ষণ কেন্দ্রের খরচ যাতে উঠে যায় তার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি সব টিচার উনি হেল্প করে রেখেছিলেন। তো কেউই সেরকম কিছু করতে পারেনি বলে সে সবাই ছেড়ে চলে যায়। আবার সেকেন্ড টাইম মানে থার্ড টাইম আমি লস খাচ্ছি, থার্ড টাইম আমি পড়ে গেছি। এই মুহূর্তে আমি আবার চিন্তায় পড়ে গিয়েছি যে আমি আমার প্রশিক্ষণ কেন্দ্র চালাবো কীভাবে। 10,000 টাকা রেন্ট, ইলেকট্রিক আছে, কম্পিউটার মেনটেন্যান্স আছে, আমি কী করব, কী করে চালাবো। এই মুহূর্তে পরপর 2-3 বছর এই ভাইকে আমি সাহায্য করার পর যখন দেখলাম তারও ডিমান্ড আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এবং নানা রকম পলিটিক্সের দুনিয়ায় মানে এই পড়াশোনা নিয়ে মানে সবাই ইনভলভ হয়ে যাচ্ছে, দেখলাম স্কুল পাড়াতে পড়াশোনা একটা বিজনেস, একটা সিন্ডিকেট। এখানে যে টিচার যার কাছে রেফার করে তার কাছেই পড়াশোনা করতে হয়, সে ভালো খারাপও পড়াতে পারুক না পারুক, এই প্রসেস চলে। আর আমি এগুলো তো একদম পছন্দ করি না। একটা স্টুডেন্ট সে সায়েন্স নেবে, আর্টস নেবে না কমার্স নেবে, তার গার্জিয়ান ঠিক করবে বা স্টুডেন্টটা ঠিক করবে, তারপর আমার কাছে আসবে যে স্যার আমার ছেলের কী নিলে ভালো হয়। একটা ছেলে বা একটা মেয়ে অঙ্কতে 30 না 35 কি 40ও যদি পেয়ে থাকে মাধ্যমিকে, তাকে আমি কী করে সায়েন্স প্রেফার করতে পারি। তো যাই হোক, সেইগুলো তো করে হওয়া সম্ভব হলো না, এবং যে ভাইটি আমাকে পরপর 2-3 বছর সাহায্য করলো তার সাথেও ডিস্টেন্স তৈরি হওয়া শুরু করলো, আমি আবার পড়ে গেছি। এই সময় এই মুহূর্তে মানে কি করব মাথা আমার ঠিক নেই, যে আমি আমার প্রশিক্ষণ কেন্দ্র চালাবো কী করে, আমার এত বড় সংসার, আমার বাবার বয়স নিয়ার অ্যাবাউট 70, আমার মা বয়স খুব প্রবলেম, কী করব, এবং আমি সিঙ্গেল তখন। দেবাঞ্জন গাঙ্গুলি কমার্স টিচার, সে শুধু এসে বললো আমিও তোমার মতো একই জায়গায় পড়ে আছি অভিষেক দা, কিন্তু আমি যাই হোক না কেন তোমার সাথে আছি। অনিমেষ ঘোষ স্যার, সে তো প্রথম থেকেই ছিল, সেও 0তেই পড়ে রয়েছে, এবং সেই ভাইটি অঙ্ক করাবে বলে অনিমেষের অঙ্ক করানো ছেড়ে দিয়েছিল। যাই হোক, তো এই আমরা 3 জন একসঙ্গে ছিলাম, এবং আমরা 3 জন একসঙ্গে বসে একদিন মিটিং করে ডিসিশন নিলাম যে যাই হয়ে যাক, স্কুল পাড়ার কোনো শিক্ষকের সাথে কোনো রকম রাজনৈতিকভাবে আমরা যুক্ত থাকবো না, বা এই পড়াশোনাটাকে বিজনেস সিন্ডিকেটের মধ্যে আমরা রাখবো না। বিশ্বাস করুন, আমরা 3 জন একসাথে হয়ে যাওয়ার পরে, অনিমেষ ঘোষ সায়েন্স টিচার, দেবাঞ্জন গাঙ্গুলি কমার্সের টিচার, আমি কম্পিউটার, আর কেউ ছিল না, আমরা এই 3 জন তখন একা হয়ে গেলাম। আমাদের 3 জনের পরিশ্রমে এবং পড়াশোনার কোয়ালিটিতে স্কুল পাড়া কোচিনে স্টুডেন্টদেরকে বসতে দেওয়ার জায়গা দিতে পারিনি। আমি শুধু গত বছরের কথা বললাম। এই পরিস্থিতিতে আস্তে আস্তে ইংরাজি শিক্ষকের ডিমান্ড বাড়লো। এবার স্কুল পাড়ার কোনো স্টুডেন্ট যদি আমার কাছে আসে, স্কুল পাড়ার কোনো টিচারের কাছে তো দিতে হবে, সে দিতে তো পারছি না, কারণ সেখানে তো বিজনেস পলিটিক্স চলে। তো তখন আমি কী করলাম, স্কুল পাড়াতে আমি আমাদের পছন্দের একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট সঙ্গীতা ম্যাডাম ইংলিশের জন্য আমি রাখলাম, এবং কেমিস্ট্রির জন্য বিখ্যাত শিক্ষক আমার প্রশিক্ষণ কেন্দ্রে পড়ে না, কিন্তু তার সাথে আমরা যুক্ত হলাম সুখরঞ্জন বিশ্বাস কেমিস্ট্রি স্যার, অনেক পুরনো শিক্ষক, আমার বোন এনার কাছে পড়েছে, অনেক ছোট, আমার থেকে অনেক সিনিয়র, তার সাথে কন্ট্যাক্ট করলাম। এবং অনেস্টলি আমি আপনাদেরকে বলছি, খুব অনেস্টলি বলছি, আমরা খুব সুখে আছি, এবং আমরা বর্তমানে আমরা খুব ভালো আছি। আমাদের স্টুডেন্ট কোনো পলিটিক্সের শিকার নয়, তাদের যার যখন যেটা দরকার সে তখন সেটা আমাদের কাছ থেকে এডুকেশন বাবদ আমরা সেটা প্রোভাইড করে থাকি। তারপরে আস্তে আস্তে দেখুন, এই পলিটিক্স ছেড়ে এবং এই বাজে সঙ্গ ছেড়ে আমাদের কি উপকার হয়েছে। একদিনকে বাড়িতে বসে আমরা সব টিচাররা বসে আছি, একটি স্টুডেন্ট আমাদেরকে খবর দিল বারবিহাটি 44-এর সামনে বড়পুকুরের গলিতে একটা কোচিং সেন্টার ফাঁকা রয়েছে, রাইস এডুকেশনের একটু সামনে। সেই স্যার একজন স্যার পড়াতেন, কোনো একটা কারণে তিনি কোচিং ছেড়ে চলে গিয়েছেন। আমরা বললাম বারবিহাটি 44 এরকম সুযোগ তো পাওয়া যায় না, তো দেবাঞ্জন তুমি তো এখানকার বাসিন্দা, একটু খবর নাও। সেই কোচিংটা নেওয়ার পরে তার প্রায় নিয়ার অ্যাবাউট 8,000 রেন্ট আছে, সেই কোচিংটা আমরা নিলাম এবং ইনস্টিটিউটের নাম দিলাম ন্যাশনাল কম্পিউটার লিটারেসি অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং অল সাবজেক্ট সেখানে পড়ানো হচ্ছে। এবং আমাদের ইনস্টিটিউটে সেই সঙ্গীতা বলে ম্যাডাম তারপরে ইনভলভ হলো অ্যাজ এ ইংলিশ, আমি দেবাঞ্জন অনিমেষ তো রয়েছি। ফিজিক্সে ইনভলভ হলো সুদীপ স্যার, আমার খুব পরিচিত ছোট একটা ভাই, মানে সব ফ্রেশার্স, ছোটো বুঝতে পেরেছেন। তো তারা কীভাবে পড়াশোনা শেখাচ্ছে, কীভাবে পড়াশোনা করাচ্ছে পরে আসছি, আগে আমি বলছি। তারপরেই আস্তে আস্তে গুঞ্জনটা শুরু করলো, তারপরে আস্তে আস্তে ব্যাপারটা এরকম হওয়া শুরু করলো যে সঙ্গীতা ম্যাডাম তো জুনিয়র বাচ্চা আর কি, তো সে আর কি সবসময় এক্সপিরিয়েন্স টিচারের কাছে যেতে হয়।
তো কেন এরকম ছোট কোনো টিচারের কাছে যাওয়া হচ্ছে? তো সেই সূত্রে আমি শুধু বলে রাখি, আমার ইনস্টিটিউটে আরেকজন টিচার আছেন, নাম টিনা সিংহ। সেও আমার ক্লাস 10 পর্যন্ত সমস্ত জুনিয়র বাচ্চাদের ক্লাস করায় এবং WBCS এর জেনারেল নলেজ, হিস্ট্রি, জিওগ্রাফি ক্লাস করায়। ছোট্ট এইটুকু, 22 বছর বয়স। বুঝতে পেরেছেন কত ছোট ভাবুন। তো এরা আমার প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাস করায়। তো অনেকেই বলেছে, অনেকে এখনও বলে যে এইরকম ছোট কোনো টিচারের কাছে গিয়ে লাভ নেই, এক্সপিরিয়েন্স টিচারের কাছে যেতে হয়। বিশ্বাস করুন, এর রিপ্লাই আমি কি দিচ্ছি সেটা আমি পরে বলছি। 2026, কালকে 1 বৈশাখ, এপ্রিল মাসের মিডল, এই যে বাবরিয়াটি 44-এর সামনে আমাদের যে হিন্দু বিদ্যাপীঠ গার্লস স্কুলের পাশে আমাদের যে ব্রাঞ্চটা, কখনো কেউ ভিজিট করে আসবেন ক্লাস টাইমিংয়ে, বসতে দেওয়ার জায়গা পাই না। বিশ্বাস করুন, এখনো পর্যন্ত বেঞ্চ আনতে পারিনি, ডেকোরেশন করতে পারিনি, মাটিতে বসে ক্লাস করাই আমরা 17 ইঞ্চি পেতে। বসতে দেওয়ার জায়গা না। ইনফ্যাক্ট কোন টিচার কখন ক্লাস করাবো সেই টাইমিং এই নতুন বছরে এখনো পর্যন্ত সেট আপ করে উঠতে পারিনি আমরা, কখন কাকে কোথায় ক্লাস দেব। এত স্টুডেন্ট ভগবানের আশীর্বাদে আমরা পেয়ে গিয়েছি। এবং আমি শুধু আজকের তারিখ কি বলছি, আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের পাশেই আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র আছে, আমি নাম নেব না, যারা যাবেন দেখতে বা দেখেছেন তারা জানেন। বিশাল সুন্দর ডেকোরেশন করা। আমরা কিন্তু কোনো কম্পিটিশনে যাই না। আমার ইনস্টিটিউটের পাশেই একটু এগিয়ে গিয়ে আরও একটি কম্পিউটার সেন্টার প্লাস এডুকেশনাল সমস্ত ক্লাস হয়, আরও একটা, মোটমাট 4-5টা, তার মাঝখানে আমরা। প্রত্যেকটা ইনস্টিটিউট ওখানে ডেকোরেশন করা, খারাপ ভালো আমি বলছি না, প্রত্যেকটা ইনস্টিটিউট ডেকোরেশন করা, সুন্দর সাজানো। শুধুমাত্র আমরাই মাটিতে 17 ইঞ্চি পেতে বসাচ্ছি, এখনো কিছু করে উঠতে পারিনি। আর পুরনো 2টো বেঞ্চে বসে কম্পিউটার শেখানো হচ্ছে। দুটো লাইট আছে আর ফ্যান আছে। হেন কোনো স্কুলের স্টুডেন্ট নেই বর্তমানে হেলাবরতলায় আমার বাড়ির প্রশিক্ষণ কেন্দ্রে, আমাদের বাবুইয়াটি 44-এর সামনে এই প্রশিক্ষণ কেন্দ্রে, এবং স্কুল পাড়ায় হিন্দু বিদ্যাপীঠ বয়েজ স্কুলের বিপরীতে আমার প্রশিক্ষণ কেন্দ্রে। হেন কোনো স্কুলের স্টুডেন্ট নেই আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে ক্লাস করে। ইংলিশ মিডিয়াম আশা করিনি, ম্যাক্সিমাম টাইম তো বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট পড়িয়ে এসেছি। কিছু গার্জেনদের আগে কোয়ারি ছিল, স্যার আপনি কোন বোর্ড থেকে পড়েন? যে আমি বেঙ্গল বোর্ড থেকে পড়াশোনা করছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। অনেকে আসতে চাইতো না, এখনও এই ব্যাপারগুলো এখনও চলে। আজকে আমার এই 3টে ব্রাঞ্চে আমি ছাত্রছাত্রীদের বসার জায়গা দিতে পারছি না। প্রত্যেকটা টিচার, দেবাঞ্জন স্যার কমার্সের জন্য, অনিমেষ ঘোষ স্যার সায়েন্স এবং ম্যাথের জন্য, সঙ্গীতা ম্যাডাম ইংলিশের জন্য, টিনা ম্যাডাম বাচ্চাদের জুনিয়র সেকশনের ক্লাস। প্লাস এই বেঙ্গল বোর্ডের ক্লাস করাতে গিয়ে আপনাদেরকে আরও একটা ইনফরমেশন দিই। হঠাৎ করে, আমি শুধুমাত্র এই বছরের কথাই বলি, 2026-এর কথাই বলি, এখন তো নতুন সেশন চলছে। হঠাৎ করে ইংলিশ মিডিয়াম এত স্টুডেন্ট পেয়েছে এবং গার্জেনরা এত, প্রমিলা স্কুলের একচেটিয়া স্টুডেন্ট আমার প্রশিক্ষণ কেন্দ্রে। ক্যালকাটা পাবলিক, নালন্দা, বেঙ্গল বোর্ডের মধ্যে আরও স্কুল আছে আমাদের, কৃষ্ণপুর আদর্শ বিদ্যালয়, হিন্দু বিদ্যাপীঠ, লেকটাউন গার্লস, ভগবতী। কলেজের কথা তো ছেড়েই দিলাম, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রত্যেকটা কলেজেরই মোটামুটি আমার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি রয়েছে। আমি স্টুডেন্টদের ভিডিও করেও পরে পোস্ট করব। তাই জন্য বারবার করে বলি সবাইকে যে কেউ বারবার করে ছোট করুক, করতে থাকুক, কখনো হেরে যাবে না। দাঁতে দাঁত কামড়ে সেই দিনকে আমার প্রশিক্ষণ কেন্দ্র থেকে সব টিচার চলে গেছিলো, আমি কিন্তু ছাড়িনি। আমার এই 44-এর সামনে যে 3 নম্বর ব্রাঞ্চ, যেটা আমি বললাম হিন্দু বিদ্যাপীঠ গার্লস স্কুলের পাশে, 1টি বছর ফাঁকা গেছে। জানুয়ারি মাস থেকে ক্রেজ স্টার্ট হয়েছে সবাই জানতে পেরে। অতগুলো প্রশিক্ষণ কেন্দ্র ওখানে ডেকোরেট সাজানো গোছানো, তার মাঝখানে আমার একটা ছোট্ট সেন্টার, তাই না? প্লাস আমি একটা কথা বারবার করে বলে রাখি, আমার আইডিয়াল আমি খুব মানি, খুব বিখ্যাত একজন স্যার, তোমরা সবাই জানো, ইউটিউবে খুব ফেমাস, খান স্যার। পড়াশোনার দিক থেকে ছাত্রছাত্রীদের হেল্প করার জন্য আমি ওনাকে খুব ফলো করি। আমার কাছে প্রচুর ছাত্রছাত্রী কম বেতনে পড়াশোনা করে, যাদের অসুবিধা, তাদের জন্য আমি আছি, এবং এটা আমার স্টুডেন্টরা জানে। আর লাইফস্টাইলের দিক থেকে আমি খুব বড় একজন মানুষকে খুব ফলো করি, তোমরা অনেকেই জানবে, ডিরেক্টর রোহিত শেট্টিকে। তাকেও আমি খুব অনুসরণ করি। কেন বললাম এই কথাগুলো? সবার লাস্ট একটা লাইন আমি প্রতিটা ভিডিওর মধ্যে আবার বলি,
বর্তমানে আমার প্রশিক্ষণ কেন্দ্র আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ এনিবডি আমার ইনস্টিটিউটকে নিয়ে যদি কোনো রকম কোনো খারাপ কথা বলে এবং সেটা যদি আমার কানে আসে উইথ প্রুফ, তার 12টা আমি বাজিয়ে দেবো। আমার ছাত্রছাত্রীদেরকে আমার কাছে ক্লাস চলাকালীন যদি তাদেরকে কেউ কোনো খারাপ কমেন্ট করে অন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র থেকে, তার 12টা আমি বাজিয়ে দেবো। এবং আমার প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুধুমাত্র ওই বাংলা, অঙ্ক, ইংরাজি, ইতিহাস, ভূগোল পড়াশোনা হয় না। ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত স্কুলের অল সাবজেক্ট পড়ানো হয়, প্লাস WBCS, ব্যাংকিং, ইনকাম ট্যাক্স, ট্যালি, GST থেকে শুরু করে সমস্ত রকম ডেভেলপমেন্টের ক্লাস, শেয়ার মার্কেট থেকে শুরু করে সব কিছু হয় আমার প্রশিক্ষণ কেন্দ্রের। আমি নিজেই বলছি, বর্তমানে আমার প্রশিক্ষণ কেন্দ্রের একটা লেভেল আছে এবং আমরা কারোর সাথে কোনোভাবে কোনো রকমভাবে কোনো সিন্ডিকেট এবং পলিটিক্সের সাথে কানেক্টেড নেই। আমি বিজ্ঞাপন বললাম এই জন্য, কম্পিউটারের জন্য, সব রকম কম্পিউটার কোর্সের জন্য আমি আছি। নাম্বার 2, সায়েন্স, যেটা মেন ইম্পর্টেন্ট টপিক, সেই সায়েন্সের স্টুডেন্ট যাতে ভালোভাবে পড়াশোনা করে, আমাদের কাছে অনিমেষ স্যার আছে। আর অনিমেষ স্যারের কাছে আজ অব্দি যদি 100টা স্টুডেন্ট ভর্তি হয়ে থাকে, ওই পার্সেন্টেজে হয়তো 2জন ছেড়ে গেছে, বাকি আজ অব্দি অনিমেষ স্যারকে কেউ ছেড়ে যায়নি। নাম্বার 3, কমার্সের শিক্ষক আমাদের দেবাঞ্জন গাঙ্গুলি আছে, বর্তমানে আমার চোখে দেখা সব থেকে বেস্ট শিক্ষক। হ্যাঁ, আমি একদম টপে রাখবো না, 1 নম্বরে রাখছি না, সবারই র্যাঙ্ক, মার্কেটে অনেক ভালো ভালো টিচার আছে, বাট ওয়ান অফ দ্য বেস্ট দেবাঞ্জন গাঙ্গুলি। আর্টসের জন্য আমার কাছে আছে টিনা ম্যাডাম, টিনা সিংহ, প্লাস আছে আমাদের বরুণ স্যার। বরুণ স্যার আছেন, তিনি ভীষণ ভালো পড়ান এবং নতুন আমাদের সঙ্গে জয়েন হয়েছে এবং ভীষণ ভালো পড়ান। এবং আমি যদি, এটা আমার অহংকার যদি অনেকে মানেন, তো আজকের ডেটে আমার এটা অহংকার, আমার এডুকেশনাল লাইনে, এডুকেশন প্রফেশনে আমি খুব চোখ বিচার করে, ক্যান্ডিডেট বিচার করে আমি তাকে অ্যাজ এ এমপ্লয়ি হোক, অ্যাজ এ এক্সিকিউটিভ হোক, অ্যাজ এ পার্টনার হোক, আমার প্রশিক্ষণ কেন্দ্রে আমি তাকে অ্যালাউ করি। এবং আমি দেখে নিয়েছি যে বরুণ স্যার কীরকম পড়াতে পারেন বা কী করতে পারেন, তো ছাপিয়ে যাবে। সঙ্গীতা ম্যাডাম যদি গত বছর আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে জয়েন করে এই বছর যদি ছাপিয়ে যায়, তাহলে বরুণ স্যারও ছাপিয়ে যাবে। টিনা সিংহ একটা 22 বছরের ম্যাডাম, সে অলরেডি প্রায় 60-65 জনকে একা ক্লাস করায়। ফিলোসফির জন্য শেষাদ্রি ম্যাডাম আছে, জিওগ্রাফির জন্য আমাদের কাছে ফারিনা ম্যাডাম আছে, আমি পরে পরিচয় করে দেবো ভিডিওতে সব টিচারদেরকে একসঙ্গে রেখে। তো আমার প্রশিক্ষণ কেন্দ্র অল সাবজেক্টে ভরপুর, সব কিছু পরিপূর্ণ। আমার পরিবার ছোট্ট পরিবার, আমার পরিবারে সব কিছু আছে ছোট্ট করে, কারোর সাথে কোনোভাবে কোনো রকম কোনো পয়সার লিঙ্ক নয়, আর তাই হেরে যেও না। আমার প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে আমি একটা বাজে কথা শুনবো, তার 12টা আমি বাজিয়ে দেবো। আর আমার ছাত্রছাত্রীদের সমস্ত বিপদে আমি সব সময় আছি, কিন্তু পড়াশোনা করতে হবে। প্রচুর টিচার আছে, সাজেশন দিয়ে দেবো, পড়ে নাও। আমার প্রশিক্ষণ কেন্দ্রে আমি আবার বলে রাখি, মাসিক বেতন আর ভর্তির ফিস ছাড়া কিছু নেওয়া হয় না। পরীক্ষা দিচ্ছি, বছরে সে সাজেশন দিচ্ছি, তার জন্য আমরা কোনো ফিস নেই না। হ্যাঁ, অনেকে নেয়, আমি খারাপ ভালো ডিসকাশনে যাচ্ছি না, আমরা নেই না, আমাদের পছন্দ নয়। আমি জানি আমাদের টিচারদের 10 মাস ইনকাম হয়, 12 মাস ইনকাম হয় না, তো সেই 2 মাস ইনকাম রিকভার করার জন্য আমি এক্সাম ফিস বা আমি নেবো, সাজেশন ফিস এইসব নেবো, আমরা সব করি না। আর কোনো স্টুডেন্টের যদি সায়েন্স নেওয়ার কোয়ালিটি না থাকে, তো তাকে সায়েন্স নিতে বলবো না। এই পড়াশোনা নিয়ে কে কত নাম্বার পেলে কি নেওয়া উচিত বা সাবজেক্ট সিলেকশন, সেটা নিয়ে আমি ঠিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবার আগে একবার ডিসকাস করে দেবো। ভিডিও একটু বড় হলো, কিন্তু সবাইকে রিকোয়েস্ট যে হেরে যেও না। আমি সেই সময় থেকে আমি দাঁতে দাঁত কামড়ে আমি এই প্রফেশনের পিছনে আমি দাঁড়িয়েছিলাম। আজকের ডেটে আমার এই 3টে সেন্টার, 3টে ব্রাঞ্চ আজকে আমার সলিড চলছে এবং আসছে বছরের মধ্যে আমার এই নতুন যে সেন্টারটা হিন্দু বিদ্যাপীঠ গার্লস স্কুলের পাশে, ওটাও ডেকোরেশন হয়ে যাবে এবং সেইখানেও আরও ডেভেলপ করবো এবং আমাদের আরও ছড়িয়ে পড়ার, আরও আমাদের ডিস্ট্রিবিউট করার, আমাদের সেন্টার আরও অনেক বড় করার আরও অনেক কিছু প্ল্যানিং চলছে। তো আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে যার ভালো লাগবে সে যোগাযোগ করবে। এই গল্পটা বলার একটাই কারণ যে একটা এক্সাম্পল দিই, এই যে সব কিছু কিছু গার্জেন, সব নয়, কিছু গার্জেন এবং কিছু স্টুডেন্টস এক্সপিরিয়েন্স টিচারের কাছে পড়বো। তুমি যখন পড়াশোনা করে যখন তোমার কেরিয়ার তৈরি করবে, তুমি যখন কোনো কোম্পানিতে চাকরি করতে যাবে, তো তোমার সেই কোম্পানি তোমাকে কেন বলবে আমি ফ্রেশার্স নেবো, আমিও এক্সপিরিয়েন্স এমপ্লয়ি নেবো, ফ্রেশার্স নেবো না? তখন তুমি কেন কান্নাকাটি করছো ফ্রেশার্স নিচ্ছে না, ফ্রেশার্স নিচ্ছে না? তাই জন্য কোনো যখন শিক্ষক মার্কেটে ওঠে, সে যখন পড়ানো শুরু, তাকে ছোটো করতে নেই। আর এবার সত্যি ভিডিও একদম স্টপ করে দিয়েছি, বলে রাখছি, প্রচুর ইনস্টিটিউট দেখি 3 মাসে ইংরাজি শিখিয়ে যাবে, স্পোকেন ইংলিশ 3 মাসে কথা বলবে, ব্রিটিশ বাচ্চা বানিয়ে দেবে।
এই সমস্ত ভুলভাল প্রশিক্ষণ কেন্দ্র থেকে কাইন্ডলি দূরে থাকুন। বিশেষ করে স্পোকেন ইংলিশ এরকম 2 মাস 3 মাসে ও তো সম্ভব নয়ই, সম্ভব তো নাই, একদমই নয়। একদম সুন্দরভাবে তৈরি হতে গেলে কেউ জানে না তার কত সময় লাগবে, একটা লং টার্ম ডিউরেশন লাগে একটা স্টুডেন্টকে 2 মাসে 3 মাসে ঝপ করে শিখিয়ে। তোমার কাছে কম্পিউটার অনেকে আসে 3 মাস 6 মাসে ক্লাস করবে বা কোর্স করবে, নেই অ্যাডমিশন নেই না, 3 মাস 6 মাসে আপনার ছেলে মেয়েকে আমি কী শেখাবো? তো ফোন রাখার আগে, ভিডিও অফ করার আগে আপনাদেরকে বারবার করে বলছি, বা তোমাদেরকে স্টুডেন্টগুলোকে বলছি, হেডে যাবে না। তোমার অভিষেক স্যার বারবার করে পড়ে গিয়েও যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, ইনফ্যাক্ট আমি এখনও বলে দিচ্ছি, 2-4টে স্টুডেন্ট থাকে যারা আমাদের এই কাউন্সিলিং, আমাদের এই ক্লাস সম্পর্কে এত অতিরিক্ত চিন্তা ভাবনা করে ফেলে, হ্যাঁ 2-4জন কিন্তু আমাদের প্রশিক্ষণ কেন্দ্র ছেড়ে চলে যায়। আমি লিখে দিচ্ছি, হয় তারা ফিউচারে ভুগবে, টাকা অতিরিক্ত বেশি খরচা করবে, বা আমি গ্যারেন্টি দিচ্ছি যারা আমার প্রশিক্ষণ কেন্দ্রের টিচারের বা আমার ক্লাস বুঝতে পারেনি বা বোঝার চেষ্টা করে, তারা লাইফে ফেলিওর, 90% ফেলিওর, 90% ফেলিওর। বেশি বুঝে যদি কেউ কিছু স্টেপস নিয়ে নেয় তো ফেলিওর গ্যারেন্টি। আমার প্রশিক্ষণ কেন্দ্রে আমরা যা ক্লাস করি, আমরা সলিড ক্লাস করি। আর প্রথমবার আমি কোনো ভিডিওতে বলছি, কলকাতার বুকে ওয়ান অফ দ্য বেস্ট প্রশিক্ষণ কেন্দ্র আমাদের প্রশিক্ষণ কেন্দ্র, ন্যাশনাল কম্পিউটার লিটারেসি অ্যান্ড ডেভেলপমেন্ট। অনিমেষ স্যারের মতো ম্যাথস টিচার পাওয়া মানে মুশকিল, দেবানন্দ স্যারের মতো কমার্স টিচার পাওয়া মুশকিল। আমার নিজেরটা নিজের রকম করে বলা ঠিক নয়, কিন্তু আমার ঘর থেকে যারা পরীক্ষা দিয়েছে, যারা কেরিয়ার তৈরি করেছে, তার ছবি দিয়ে আমি একদিন পোস্ট করব আমাদের এখান থেকে কম্পিউটার শিক্ষক কীভাবে তৈরি হয়েছে। আর আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রে কোনো ডিসকাউন্ট নেই, পড়াবো মাস গেলে মাসিক বেতন নেবো। 10,000 টাকার কোর্স একবারে দিলে 2 মাসের ডিসকাউন্ট, 50,000 টাকার কোর্স এইসব নয়, পড়বে মাস গেলে মাসিক বেতন দেবে, তাতে আমাদের সংসার চলে। আর এই ফিজ মাসিক বেতন নিয়ে আমি আরও একটা ভিডিও বানাবো, তখন আপনাদেরকে বলবো। ওকে, কিছু খারাপ বা ত্রুটি বললে অসংখ্য ক্ষমা প্রার্থী। রাখছি। ভালো লাগলে আমার স্টুডেন্টরা যেন এগুলো বিশেষ করে জানতে পারে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, অনুরোধ রইল। ওকে, থ্যাংক ইউ।